বেতার বাংলায় স্বাগতম। আজ আমরা মনোবিজ্ঞানের এমন কয়েকটা বিখ্যাত পরীক্ষা নিয়ে কথা বলবো যেগুলো বেশ আলোড়ন ফেলেছিল আর কিছুটা অস্বস্তিকরও। হ্যাঁ, এগুলো থেকে বোঝা যায় আমরা মানুষ সামাজিক পরিস্থিতিতে কেন এমন আচরণ করি যা হয়তো একা থাকলে করতাম না। ঠিক, আমাদের আজকের আলোচনাটা মনোবিজ্ঞানের কিছু ক্লাসিক পরীক্ষা নিয়ে লেখা একটা প্রবন্ধের উপর ভিত্তি করে। লক্ষ্য হলো এই পরীক্ষাগুলো থেকে মূল শিক্ষাগুলো খুঁজে বের করা আর বোঝা যে পরিস্থিতি আর সামাজিক চাপ কিভাবে আমাদের সিদ্ধান্ত, আমাদের কাজকে প্রভাবিত করতে পারে। তো প্রথম যে প্রশ্নটা মাথায় আসে, ভালো মানুষ, সাধারণ মানুষ কেন কখনো কখনো খুব খারাপ কাজ করে ফেলে? এই প্রশ্নটার উত্তর খুঁজতেই ফিলিপ জিম্বার্ডো ১৯৭২ সালে ওই বিখ্যাত স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্টটা করেছিলেন। ব্যাপারটা ছিল, স্ট্যানফোর্ডের বেসমেন্টে একটা নকল জেলখানা তৈরি করা হয় আর সেখানে ২৪ জন কলেজ ছাত্রকে আনা হয়, সবাই মানসিকভাবে সুস্থ। হ্যাঁ, তারপর লটারি করে তাদের দুটো দলে ভাগ করা হয়, প্রহরী আর বন্দী। আর প্রহরীদের কিন্তু বিশেষ কোনো নির্দেশ দেওয়া হয়নি, তাই না? শুধু বলা হয়েছিল শৃঙ্খলা বজায় রাখতে। একদম। কিন্তু তারপর যা ঘটল সেটা সত্যি চমকে দেওয়ার মতো। খুব তাড়াতাড়ি প্রহরীরা বেশ কঠোর আচরণ করতে শুরু করে। যেমন ধরুন, বন্দীদের খাবার ঠিকমতো না দেওয়া, তাদের বিছানাপত্র কেড়ে নেওয়া, এমনকি খালি হাতে টয়লেট পরিষ্কার করতেও বাধ্য করা হয়েছিল কয়েকজনকে। আর বন্দীরাও যেন কেমন অদ্ভুতভাবে ওই ভূমিকাটা মেনে নিতে শুরু করে। তারা চুপচাপ আদেশ শুনছিল, যদিও জানতো এটা আসল জেল নয়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে মাত্র ৩৬ ঘন্টার মধ্যে একজন বন্দী মানসিকভাবে ভেঙে পড়েন, তাকে সরিয়ে নিতে হয়। ভাবা যায়, পরীক্ষাটা তো চলার কথা ছিল ১৪ দিন, কিন্তু মাত্র ৬ দিনের মাথায় বন্ধ করে দিতে হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একটা নির্দিষ্ট পরিবেশ বা ভূমিকা মানুষকে কতটা পাল্টে দিতে পারে। সাধারণ মানুষও পরিস্থিতির চাপে পড়ে এমন কাজ করতে পারে যা তাদের স্বাভাবিক চরিত্রের সঙ্গে একদমই মেলে না। সে তো বটেই, যদিও পরে এই পরীক্ষার পদ্ধতি আর নৈতিকতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। হ্যাঁ, উঠেছে। যেমন, অংশগ্রহণকারীরা কি জেনে শুনেই তেমন আচরণ করছিলেন যা গবেষকরা দেখতে চাইবেন বলে তারা ধরে নিয়েছিলেন? এই প্রশ্নগুলো আছে, কিন্তু পরিস্থিতির যে একটা বিরাট প্রভাব আছে সেটা অস্বীকার করা যায় না। তাহলে পরিস্থিতি একটা বড় ফ্যাক্টর। আচ্ছা, আরেকটা দিক দেখা যাক। যখন অনেকে মিলে কোনো ঘটনা দেখে, তখন কেন কেউ সাহায্য করতে এগিয়ে আসে না? এই যে দর্শকের নিষ্ক্রিয়তা। হ্যাঁ, বাইস্ট্যান্ডার এফেক্ট। ১৯৬৪ সালের কিটি জেনোভেসের ঘটনাটা, যদিও সেটার বিবরণ নিয়েও পরে বিতর্ক হয়েছে, এই ধারণাটাকে খুব সামনে নিয়ে আসে। এই ব্যাপারটা পরীক্ষা করার জন্য যে গবেষণা হয়েছে, তাই না? হ্যাঁ, জন ডার্লি আর বেভ লাটানে ১৯৬৮ সালে একটা খুব ইন্টারেস্টিং পরীক্ষা করেন। তারা অংশগ্রহণকারীদের একটা ঘরে বসান, কখনো একা, কখনো কয়েকজনের সাথে। আর তারপর ঘরটায় ধোঁয়া ছাড়তে শুরু করেন। কয়েকটা পরীক্ষায় ওই কয়েকজনের মধ্যে কিছু লোক ছিল গবেষকদের সহযোগী, যারা ধোঁয়া দেখেও ইচ্ছে করে চুপচাপ বসেছিল, কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ফলাফলটা কি ছিল? খুবই ইন্টারেস্টিং। যখন অংশগ্রহণকারীরা একা ছিলেন, প্রায় ৭৫% ক্ষেত্রেই তারা ধোঁয়ার ব্যাপারটা রিপোর্ট করেন। আচ্ছা, আর যখন অন্যদের সাথে ছিলেন? যখন তাদের সাথে ওই নিষ্ক্রিয় সহযোগীরা ছিল, তখন মাত্র ১০% রিপোর্ট করেন। ভাবা যায়, মাত্র ১০%? হ্যাঁ, এমনকি যখন ৩ জন সাধারণ অংশগ্রহণকারী একসাথে ছিল, তখনও মাত্র ৩৮% রিপোর্ট করে। তার মানে আশেপাশে যত বেশি লোক সাহায্য করার বা রিপোর্ট করার সম্ভাবনা তত কম। একদম। এর পেছনে কয়েকটা কারণ থাকতে পারে। একটা হলো দায়িত্বের ভাগাভাগি, সবাই ভাবে অন্য কেউ নিশ্চয়ই কিছু করবে। ও আচ্ছা। আর একটা হলো সামাজিক ইঙ্গিত, অন্যরা যখন কিছু করছে না, তার হয়তো ব্যাপারটা অত গুরুত্বর নয়, অথবা ভিড়ের মধ্যে বোকা বনতে চায় না কেউ। বুঝতে পারছি। তাহলে শুধু পরিস্থিতি নয়, আশেপাশে কতজন লোক আছে সেটাও আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে। কিন্তু আরেকটা প্রশ্ন আছে, আমরা কি শুধু নিষ্ক্রিয়ই থাকি, নাকি দলের সাথে তাল মেলাতে গিয়ে জেনে শুনে ভুলও করি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এটার উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন সলোমন অ্যাশ তার ১৯৫১ সালের বিখ্যাত কনফর্মিটি এক্সপেরিমেন্টে। ওই যে লাইন মেলানোর পরীক্ষাটা? হ্যাঁ, ঠিক তাই। অংশগ্রহণকারীদের কাজটা ছিল খুবই সহজ। কয়েকটা লাইন দেখানো হতো আর বলতে হতো কোন লাইনটা মূল লাইনের সমান দৈর্ঘ্যের। উত্তরটা ছিল একদম স্পষ্ট।
কিন্তু আসল ব্যাপারটা অন্য জায়গায় ছিল, তাই না? হ্যাঁ, অংশগ্রহণকারীকে এমন একটা গ্রুপে রাখা হতো যেখানে বাকি সবাই ছিল আসলে গবেষকের সহযোগী, আর তারা ইচ্ছে করে ভুল উত্তর দিত। আর তাতে কি দেখা গেল? সাধারণ অংশগ্রহণকারীরা কি করলেন? আশ্চর্যজনকভাবে প্রায় 37% ক্ষেত্রে অংশগ্রহণকারীরা দলের ওই স্পষ্ট ভুল উত্তরের সাথে একমত হয়েছেন, যদিও তারা নিজেরা সঠিক উত্তরটা জানতেন। 37%? জেনে শুনে ভুল উত্তর দেওয়া, শুধু অন্যরা বলছে বলে? হ্যাঁ, এটা দেখায় যে সামাজিক চাপের কাছে আমরা কতটা নতি স্বীকার করি। অনেক সময় শুধু দল থেকে আলাদা হয়ে যাওয়ার ভয় বা বাকিদের চোখে ভুল প্রমাণিত হওয়ার ভয়ে আমরা নিজের বিশ্বাস বা পর্যবেক্ষণকেও অস্বীকার করি। এটা তো বেশ ভাবনার বিষয়। অবশ্যই, যদিও পরে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই প্রভাবটা সব সংস্কৃতিতে বা সব পরিস্থিতিতে হয়তো একই রকম শক্তিশালী নয়, কিন্তু মূল ব্যাপারটা মানে সামাজিক চাপের প্রভাব বা কনফর্মিটি, সেটার অস্তিত্ব কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। তাহলে এই 3টে ক্লাসিক পরীক্ষা থেকে আমরা কি শিখলাম, যদি একটু গুছিয়ে বলি? স্ট্যানফোর্ড এক্সপেরিমেন্ট দেখাল পরিস্থিতির ক্ষমতা। হ্যাঁ, আর বাইস্ট্যান্ডার এফেক্ট দেখালো ভিড়ের মধ্যে আমাদের নিষ্ক্রিয় হয়ে যাওয়ার প্রবণতা। আর অ্যাশের পরীক্ষা দেখালো সামাজিক চাপের মুখে আমাদের নতি স্বীকার করার প্রবণতা। সব মিলিয়ে দেখলে একটা বিষয় খুব পরিষ্কার হয়, আমাদের আচরণ, আমাদের সিদ্ধান্ত, এগুলো শুধু আমাদের ব্যক্তিগত নীতিবোধ বা যুক্তির ওপর নির্ভর করে না, বরং পারিপার্শ্বিক অবস্থা, মানে আমরা কোথায় আছি, কাদের সাথে আছি, তারা কি করছে, এই সব কিছুই বিরাট ভূমিকা পালন করে। আমাদের আচরণ অনেকটাই এই সামাজিক প্রেক্ষাপটের দ্বারা প্রভাবিত। তাহলে কি আমাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আসলে একটা ভ্রম? সেটাই তো ভাবনার বিষয়। আর এখানেই আমরা আজকের আলোচনার শেষ প্রশ্নটা রেখে যেতে পারি আমাদের শ্রোতাদের জন্য। কি সেটা? যদি পরিস্থিতি আর সামাজিক চাপ আমাদের আচরণকে এতটা নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে দৈনন্দিন জীবনে আমরা যেটাকে আমার নিজের সিদ্ধান্ত বলি, সেখানে আমাদের প্রকৃত স্বাধীনতা বা স্বকীয়তা ঠিক কতখানি? দারুণ একটা প্রশ্ন। এটা নিয়ে নিশ্চয়ই ভাবা উচিত। অবশ্যই। এই ছিল আজকের বেতার বাংলা। শুনতে থাকুন, ভাবতে থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ।